সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজনীতি এখন নানা রকম জটিলতা, নানা উপসর্গ বলা যেতে পারে। জঙ্গি উত্থান, বিভিন্ন জায়গায় বোমা পাওয়া যাচ্ছে, তারপরে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া, এমনকি পুলিশের উপর হামলা, পুলিশ লাইনের ভিতরে ঢুকে জঙ্গি হামলা বা ধর্মীয় গোষ্ঠীর হামলা, এইসব নানা কারণে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। অন্যদিকে জ্বালানি সংকটের কারণে মানুষ মারাত্মক ভোগান্তিতে আছেন। বিশেষ করে যেসব যানবাহন সিএনজি চালিত, সেগুলো তো ভোগান্তিতে আছে। বাসা বাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না, বিদ্যুতের বিল একদম দ্বিগুণ তিনগুণ এমনকি 4 গুণ বিলও আসতেছে অনেক জায়গায়, কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে মানুষের মধ্যে একটা অস্থিরতা, এক ধরনের ক্ষোভও জন্ম হচ্ছে, ক্ষোভেরও জন্ম হচ্ছে। এইসব নানা বিষয় নিয়েই, এই জটিলতার মধ্যেই বাংলাদেশের রাজনীতি এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার নানা কর্মসূচি পালন করছেন। আজকে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, ইতিমধ্যে জাতীয় সংসদের নির্বাচন হয়ে গেল, রাষ্ট্রপতি নির্বাচন। আর সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি কোন দিকে? নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি থাকে, অনেক সংগঠন করেছে, এর মধ্যে বাংলাদেশ জাসদ করেছে, অন্য সংগঠনগুলো করেছে, কিন্তু বাংলাদেশ জাসদের কর্মসূচি পালন করা যায়নি। উপরন্তু তাদের অফিস ছাড়ারও নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বলা হচ্ছে চাপের কারণে, সরকারের চাপ, পুলিশের চাপ, এসব কারণে এই নোটিশ। অথচ এই প্রতিষ্ঠানে অনেকগুলো রাজনৈতিক দলের অফিস আছেন। এসব নানা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আজকের অতিথি নাজমুল হক প্রধান, বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা এবং সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক। প্রধান ভাই, আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। খুব ধন্যবাদ আপনাকে। শুরুটা করতে চাই, গতকাল কি পরশুদিন রাত্রে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনের ভিতরে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী বলেন আর উগ্র মৌলবাদীরা বলেন হামলা চালিয়েছে। তাদের একটা নিজস্ব অনুষ্ঠান চলতেছে, সেই অনুষ্ঠানে গিয়ে হামলা চালিয়েছে, যে এলাকা ডিস্টার্ব হচ্ছে, অজুহাত তুলে। পরবর্তীতে তো আপনি জানেনই, মুচলেকা দিতে হয়েছে পুলিশকে। ধন্যবাদ আপনাকে। আসলে কি বলবো, কথা বললেই তো মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। দুর্ভাগ্য হচ্ছে এটা, আমাদের এত বড় একটা আন্দোলনের বিজয়ের পর আমাকে আবার মৌলিক অধিকার চাইতে হচ্ছে। আমার কথা বলার অধিকারটা আছে কিনা, আমি নির্বিঘ্নে রাজনীতি করতে পারবো কিনা, আমি জনগণের পক্ষে কথা বলতে পারবো কিনা, এই বিষয়গুলি আবার আসতেছে। আমি চিন্তা করলাম, এই যে পাকিস্তান শুরু করছে ছাত্র জীবন থেকে, এই একই কথা তো পুনরুচ্চারণ করতে হচ্ছে আজকে 70 ঊর্ধ্ব বয়সে এসে, যে আমি আমার অধিকার চাই, আমি বিদ্যুৎ চাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই। একই কথা বলতে হচ্ছে। তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না, ক্ষমতার পরিবর্তন হচ্ছে, পালাবদল হচ্ছে, তাই না? আসলে জনগণের যে একটা ভালো শাসন পাওয়ার যে আকাঙ্ক্ষা, সুশাসন যেটাকে বলি আমরা, জবাবদিহিতার শাসন যেটাকে বলি আমরা, সেইটা হচ্ছে না। আপনার সরকারের তো গোড়ায় গেল। আপনি জানেন যে এই যে এখন বিদ্যুৎ নিয়ে সমস্যা, আমাদের গ্যাস নিয়ে সমস্যা। আপনি জানেন আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে 3 দিন আগে, নির্বাচনের 3 দিন আগে একটা চুক্তি করেছে, এবং সেই চুক্তির যিনি পুরোধা ব্যক্তিত্ব খলিলুর রহমান সাহেব, উনি বলেছেন যে চুক্তি করতে বিএনপির এবং আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করা হয়েছে, জামাতের সঙ্গে আলোচনা করা হয়েছে, এবং সেই আলোচনা চুক্তি সম্পাদন করছে। বিএনপি জামাত চুক্তির দায়িত্বটা নিতে চায় না, কিন্তু দায়টা ঠিকই নিয়েছে। কি, এই চুক্তির যেগুলি খোলাসা বিষয়, যেগুলি খোলা জনগণ জানতে পারে, আমরা আমাদের ইচ্ছা মতো বার্গেনিং করে কোনো কিছু কেনাকাটা করতে পারবো না, ওর কাছ থেকে কিনতে হবে। এই বেশি দামে ইতিমধ্যে গম কেনা হয়েছে, বেশি দামে। এই প্লেন কিনতে হবে 30 মতো, হয় না? এই যে গ্যাস সিলিন্ডার, সেটাও বেশি দামে আনতে হবে, তার কাছ থেকে আনতে হচ্ছে। অথচ অন্য পৃথিবীর অন্য দেশে এই প্রচুর গ্যারের থেকে কম দামে পাওয়া যায়, তার অফার আছে। এই যে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে একটা দেশের কাছে দেশটাকে দাসখত লিখে দেওয়া, অথচ এরা স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আজকে বোঝেন আমাদের চুক্তিটা কোথায়, আসলে কে যে কার দালাল, এটাই বোঝা মুশকিল। না হলে কি আমাদের সংসদ ভবনের এই চমৎকার এই লনটার মধ্যে, যেটা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, মর্যাদার প্রতীক, তাই না, সেখানটায় গিয়ে আমেরিকান হয় জায়গা ছিল না, বহু জায়গায়। হ্যাঁ,
এটা করতে হবে কেন? এবং এটা নিয়ে কোনো কথা বলে নাই। আশ্চর্য বিষয় হচ্ছে যে কত নির্বিঘ্নে তারা করলো। আমি যে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই এত কিছুর পরও আমাকে আবার তো সেই পুরনো স্লোগানটা উচ্চারণ করতে হচ্ছে, আমি আমার অধিকার চাই, আমি বাঁচতে চাই, আমি লেখাপড়া করতে চাই, আমি চিকিৎসা চাই, আমি খেতে চাই, আমি আইন শৃঙ্খলার পরিস্থিতির আইনের সেবা চাই, তাই না? কিন্তু না, কর্তৃত্ববাদী। আপনি যেটা বিষয় বলেছেন, আপনি জানেন 15ই আগস্ট ছিল বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস। কনস্টিটিউশনালি এখনো বহাল আছে এটা। আমরা দলগতভাবে এই দিবসটা পালন করি। আমরা যেহেতু আওয়ামী লীগের বড় দল ছিল বা আমরা 32 নম্বরে যেতাম না, আমরা দলগতভাবে আমাদের নিজেদের পার্টি অফিসে এই দিবসটাকে পালন করতাম। আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার পরও, কেয়ারটেকার না ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরও আমরা এটা পালন করেছি। 5 তারিখ হয়েছে, 8 তারিখ হয়েছে, আমরা 15 তারিখ পালন করেছি, গত বছর পালন করেছি। এইবার পালন করতে গিয়ে বিপত্তি, পুলিশ সকালে এসে হাজির, করতে দেবে না, বিকালে কোনো সকালে এসে হাজির। তো করবো আমরা, করতে দেবে না। তারপরে তো পুলিশ তো একদম অফিস দখলেই নিয়ে নিচ্ছে, করতে দেবে না। ঠিক আছে, করতে দেবে না, ভালো কথা। ওরা আমাদের যারা ভাড়াটে, যাদের ভাড়াটে আমরা, ওনাদেরকে বলছে এরা করলে অফিস ক্যান্সেল করে দেন। দেখেন, এটা পুলিশের কাজ। ওখানে আরো অনেকগুলি পার্টির অফিস আছে। তারপরে গেছে ঠিক আছে, আমাদের প্রেসিডেন্ট শুনে বলছে যে ঠিক আছে, দরকার নাই, যেহেতু করার দরকার নেই। তারপরে আমাদের পিয়নকে, সারাদিন সন্ধ্যা পর্যন্ত পুলিশ ছিল, আমাদের পিয়নকে ধরে নিয়ে গেছে। শুধু তাই না, মব বাহিনী নিয়ে আসছে মব করার জন্য। পুলিশের কাজ। তাহলে এই যে কাজটা সম্পূর্ণ করলো, করে এরপরের দিন আবার আমাদেরকে নোটিশ করছে অফিসটা ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের কাছে কিছু টাকা, আমরা টাকাটা প্রতি মাসে মাসে আমরা সেটা দিচ্ছিলাম, একটা কোটা করে 10,000 টাকা মাসে মাসে আগে ফ্রিটা দিয়ে অনেক কমায় নিয়ে আসি। কারণ ওই আমাদের কি না বলে, ওই করোনার সময় আমরা অফিস করে নিই, বুঝছেন, ওই টাকাটা জমা হয়ে গেছে, আমরা দিচ্ছি মাসে মাসে, মিস নেই কোনো মাসে। এই অবস্থা হলো এই বাংলাদেশে। আসলে দেশটা চলছে কেমনি, চলবে কেমনি, এটুকু চিন্তা নেই। পুলিশের তো মাথা উচিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলবে কেমনি। আপনি দেখেন 32-এ যে মবগুলি হলো, পুলিশ সামনেই, তোমরা আসো কেন ভাই? মবে যদি করবে তাহলে একজলাও করবে, তাহলে পুলিশ দরকারটা কি? এতে দেশে এটা অ্যানার্কির, সন্ত্রাসের রাজনীতি তৈরি হচ্ছে নতুন করে। যে অভিধায় আমরা অভিহিত করেছিলাম বিগত সরকারকে, কোনো কিছু করলে বিএনপি দেখছি পুলিশ ক্রাইম সিন হয়ে গেছে, পুলিশ এসে হাজির হয়ে গেছে অফিসে, দল করে প্রমাণ করতে হয়নি। আজকে একই ঘটনার পুনরাবৃত্তি দেখতেছি। আমরা তো বলি মানুষ তো ইতিহাস থেকে শিক্ষা নেয়, কবে শিখবো আমরা? কবে শিখবো? এই যে শিখছি না, এটার পরিণতি কি? এটা পরিণতি হচ্ছে খারাপ। বলে শিক্ষিত লোকরা তো দেখে শেখে, পড়ে শেখে, আর যারা মূর্খ তারা ঠকে শেখে। তা আবারও কি আমরা ঠকে শেখার দিকে যাচ্ছি? আমার তো মনে হয় তাই, ঠকে শেখার দিকে যাচ্ছি আমরা। আপনার ক্ষমতা তো সবাই প্রয়োগ করতে চায়। আমি গভর্নমেন্টকে, আমি ওই যে যেদিন জুলাই দিবস পালন করলো, যেদিন জাদুঘর না কি করছো এখানে উদ্বোধন করলো, সেদিন এখানটায় একটা ক্ষোভ তৈরি হয়েছে ওনাদের মধ্যেই। সেই সময় আমি দেখতেছি, এটা ইউটিউবে আসছে যে আইজি সাহেব বলছে হোম মিনিস্টারকে বললে খালি করে দিই, হোম মিনিস্টার বলছে না, দেওয়া যায়। হোম মিনিস্টারকে ধন্যবাদ দিই, খালি করার দরকার নেই, ক্ষোভটা হয়েছে। তাহলে এই যে ক্ষমতা প্রয়োগ, যথেচ্ছ প্রয়োগের যে আকাঙ্ক্ষা তো সবারই থাকে, ক্ষমতা হলেই তো প্রয়োগ করতে চায়। কিন্তু ডেমোক্রেসিতে ক্ষমতা প্রয়োগটা যথেচ্ছ না হলে করে না। ক্ষমতা তো আছেই, তো যখন ইচ্ছে তখনই দেখানো যাবে। এই যে ক্ষমতার যথেচ্ছ ব্যবহার, এর পরিণত ভয়াবহ অন্ধকার। আমি নিশ্চিত করেই বলতে পারি, বাংলাদেশে 6 মাস হলো সরকার আসছে, সমস্ত কিছু বলছে কি সরকার? এই যে দেখলাম হুইপ সাহেব বলছে গ্যাস সব ইন্ডিয়ার কাছে পাচার করেছে, ওই কারণে গ্যাস নেই। তারপর গ্যাস সব খননের কার্যক্রম নেই, রিক তো সেক্ষেত্রে খুব তো আবিষ্কার হইতে রিক করছে, তাই না? করছে। তাহলে আজকে যে কোনো বিষয় যে বললেই মনে হয় খারাপ, পাবলিক উটপাকি হয় নাই। প্রধানমন্ত্রী তো নিজেই বলছে একটা প্রোগ্রামে যে গত 17 বছর কোনো কূপ খনন হয় নাই। তো এইগুলি বলে প্রচার করে মনে হচ্ছে যে অন্যরা কেউ বোঝে না, নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা ঢাকতে গিয়ে অন্যের উপর দায় চাপিয়ে ভালো রাজনীতি করা যাবে না। সবচেয়ে যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে এটা প্রতিহিংসার রাজনীতি করে দানা বাঁধছে।
আপনি যেটা বললেন, দেখেন এটা পুলিশ লাইন একটা কনসার্ট হচ্ছে, আমরাও প্রোগ্রাম করতাম আগে ছাত্র জীবনে, জনসভা করতে আজান হলে বন্ধ রাখতাম নর্মাল কারণে, যে আজানটা হয়ে যায়, নামাজটা হয়ে যায়, তারপর করবো। জনসভা বললাম কালচার, এটা চলতো, এটা একটা সিস্টেম চলছিল। কি এমন হয়েছে ওই জায়গায় যে ওখানটায় গিয়ে আক্রমণ করতে হয়েছে কনসার্ট পুলিশ লাইনের ভিতরে? এখন তাই না, গভর্নমেন্ট সাকাম করে গিয়ে ওদের কাছে মাফসে দস্তখত দিতে হয়েছে। একটু আপনি দেখেন তো দিনদামে কিশোরগঞ্জে কি অবস্থা। হ্যাঁ, কিশোরগঞ্জ। তাহলে এই যে আমার অধিকার তো নাই। একটা রাষ্ট্রের মধ্যে তো জাত পাত ধর্ম নির্বিশেষে বিভিন্ন জনগোষ্ঠী থাকবে। আপনার এইগুলি কালচারাল সংগঠন বলেন, ইসলামী সংগঠন বলেন, ওয়াজ মুসলিম সব থাকবে, এগুলি থাকবে। কিন্তু এইরকম ঘটনাগুলি কিসে ইঙ্গিত করে? এটা এনার্কির নৈরাজ্যের সমাজের দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে। এবং সরকারের এই যে অক্ষমতা, এই অক্ষমতা ঢাকার জন্য মাঝে মধ্যে আওয়ামী লীগকে দোষারোপ করা। আওয়ামী লীগ চলে গেছে, আমি তো নাই, পলাই গেছে, চলে গেছে, তাকে দোষারোপ করে এই জায়গার থেকে তো জনগণ তো বুঝ দেওয়া যাবে না, জনগণকে তো বোঝানো যাবে না যে তাদের কারবার পারেনি নেই। আমরা জানি বিদ্যুৎ ক্রাইসিস হচ্ছে, আমরা জানি এখানে আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ সেটা ম্যাচুর হয়ে গেছে, প্রবলেম আছে পেমেন্টের, এইসব সমাধান করতে হবে। অসংখ্য সমস্যা আছে, শুধুমাত্র আমাদের এর সঙ্গে না, প্রতিবেশী দেশের সঙ্গে অসংখ্য সমস্যা আছে, অসংখ্য। আমাদের সমস্যা একটাই মূল নাকি, যে সেখানে ভারতবর্ষের সমস্যা মূল? অসংখ্য সমস্যা আছে, আমাকে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য উদ্যোগ নিতে হবে। তো এটা তো আমারই নিতে হবে উদ্যোগটা। হ্যাঁ জানি ভারত এখানটায় বিগত সরকারের আমলে ধরে নিচ্ছি যে ভারত এখানটায় একচেটিয়া হবে, তার আধিপত্য কায়েম করছে, হইতেই পারে। আমরা যাতে আমাদের স্বার্থ, আমাদের ন্যায্যতা রক্ষা করে আমরা যদি প্রবলেম ডিল করতে পারি, তার প্রচেষ্টা নিতে হবে না। রাগ করলেও অভিমান করে তো কোনো লাভ নাই তো এখানে। যে রাষ্ট্র, তো এই রাষ্ট্রের তিন দিকে ভারত, একদিকে সমুদ্র, অল্প দিকে মায়ানমার, আমাকে তো সামগ্রিক বিষয়ে তো আমাকে করতে হবে। আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন, মানে আমি আশ্চর্য হয়েছি 2001-এর পরে যখন কিছু জায়গায় কিছু সন্ত্রাসবাদী কার্যক্রমের রিপোর্ট হওয়া শুরু হলো, তখন বিএনপির পক্ষ থেকে বলা হলো মিডিয়ার সৃষ্টি, বল, কিন্তু আসলে ঘটনা ঘটে যাওয়ার পর ওরাই ওদেরকে গ্রেপ্তার করতে হইলো, বাংলা ভাইকে, ওনারাই গ্রেপ্তার করছে, তাই না, শাহেদ আব্দুর রহমানকে গ্রেপ্তার করছে, কিন্তু প্রথম স্বীকারই করতে হবে মিডিয়ার সৃষ্টি। আজকে আপনি দেখবেন বাংলাদেশে কিছু কিছু আপনার ঘটনা ঘটতেছে, প্রথম আলোতে কয়েকদিন আগে পরিষ্কার নেই কোথায় কি ঘটছে না ঘটতেছে, গ্রেপ্তারও হচ্ছে। এবং এট দ্য সেম টাইম এই 2-3 দিন আগে বোধহয় জাতিসংঘের একটা রিপোর্ট, হোম মিনিস্টারকে যখন জিজ্ঞেস করছে, না আমি তো দেখিই নেই, অ্যাভয়েড করে দরকারটাই, আমলে নেন নাই। উনি বলতে পারতেন যে ঠিক আছে নিউজটা আসছে, আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি, তাহলে বুঝতাম যে গভর্নমেন্ট নোট নিচ্ছে। এই যে দেখেননি, এটা তো ওই রকম একটা দৃষ্টিভঙ্গি, ওই যে মিডিয়ার সৃষ্টি, এই দেখেননি, এটা যখন ঘাড়ের উপর আসবে তখন তো আর বলতে পারবেন না দেখেন নেই, তখন তো ঘাড়ের উপর কপি পড়ে যাবে। আজকে বাংলাদেশে আমরা জানি এটা একটা জনসংখ্যার দিক থেকে এটা 8ম বৃহত্তম দেশ, হাজারো সমস্যা আমাদেরকে সবসময় তাড়িত করে। এখানটায় যেমন আপনার চাকরির সমস্যা আছে, ভবিষ্যৎ প্রজন্মের কর্মক্ষেত্র সমস্যা আছে, আমাদের প্রবাসী শ্রমিকের বিভিন্ন দেশের সমস্যা আছে, তাই না, আজকে মধ্যপ্রাচ্যে একটা ওয়ার চলতেছে, সেখানটায় এই সামগ্রিক বিষয় মিলে আমাদের সেফ হওয়ার জন্য আমাদের তো পরিষ্কার লাইন নিতে হবে। তো এটা সরকার তো, আমি তো বুঝতেছি না সরকার কি করতে চায়, কি করতেছে। পরিষ্কার না হতে পারলে এই জঞ্জাল হিসাবে এগুলি আমাদেরকে খেয়ে ফেলবে। এই যে আপনি গ্যাস সংকটের কথা বলেন, বিদ্যুৎ সংকট হলো, আমেরিকা থেকে আনতেছে, পিটার হাস যে কোম্পানিতে আছে সেই কোম্পানি থেকে সবকিছু কিনতেছে, বেশি দামে কিনতেছে। এখন তো পাবলিক বলতেছে যে তেলের দাম যেভাবে বাড়ানো হয়েছে, তেল ক্রাইসিস দেখি, আসলে তেলের ক্রাইসিস ছিল না, তেল ক্রাইসিস দেখি দাম বাড়ানোর জন্য এটা করেছে। সেম এখন গ্যাসের ক্ষেত্রে তাই, যদিও গ্যাসের ক্ষেত্রে সমস্যা আছে, কিন্তু বেশিরভাগ মানুষ বিশ্বাস করতেছে যে দাম বাড়ানোর জন্য এই ক্রাইসিস তৈরি করা হয়েছে। এটা ইন্ডিকেট করে আমাদের মধ্যে দেশের কারো সঙ্গে, যে কোনো দেশের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাদে এরকম কোনো চুক্তি করা ঠিক না। আমরা ওপেন থাকবো, আমাদের স্বার্থ অনুযায়ী যখন যার সঙ্গে আমাদের যেটা বনবে সে নিব। আপনি বিগত গভর্নমেন্ট অনেক গালাগালি করি, আমরা বিগত গভর্নমেন্ট আমরা স্বৈরাচারী বলি, ফ্যাসি যাই বলি না কেন, তুলা আনত থেকে পাকিস্তান থেকে আনতো।
তাহলে ফলে আমার যেখানটা সুবিধা আমি সেখান থেকে তো আনবো, যেখানে কম দামে ভালো জিনিস পাওয়া সেটাই ভালো জিনিস সেটাই আনবো। তো তাহলে আমি যদি কোনো একটা নির্দিষ্ট দেশের সঙ্গে চুক্তি আবদ্ধ হয়ে যাই, যেটা আমেরিকার সঙ্গে চুক্তি করছে, আমরা যুক্তফ্রন্টের পক্ষ থেকে আমরা সাধারণ স্পিকার মহোদয়কে যে পার্লামেন্টের সাধারণ আলোচনা করুন, উনি বলছে কেউ তুললে করবো, একজন সাংসদ স্বতন্ত্র রুমিন ফারহানা থামাই দেওয়া হয়েছে। হ্যাঁ, থামাই দেওয়া হয়েছে। গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো হেলদোল নাই, কোনো কিছু নাই। গভর্নমেন্ট এই চুক্তি তো করছে, হ্যাঁ। কেন করবে? গভর্নমেন্ট চুক্তি করে, চুক্তিটা করছে অন্যরা, গভর্নমেন্টের দায়টা এই যে গভর্নমেন্ট দায়টা টানতেছে, এই দায় রেজাল্ট তো ভালো না, ফল তো খারাপ। তো ফল খারাপ বলে ওই খারাপ ফলটাকে আওয়ামী লীগের উপর চাপাই কোনো লাভ হবে না তো গভর্নমেন্টের। আজকে ফল খারাপ, ওইটা আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের এটা হয়েছে, আওয়ামী লীগের এটা হয়েছে, এবার তো লাভ হবে না তো। আপনি কি করতেছেন এটা বলেন, আপনি এখন আপনার কাজটা কি? তো এটাই যদি না করতে পারেন তাহলে তো বাংলাদেশে তো আসলে প্র্যাকটিক্যালি একটা ভালো শাসন দিতে পারবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে, শোনেন, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এগুলো আমি আগেও বলেছি, এখনো বলি, গভর্নমেন্ট উটকো কতগুলি ঝামেলা কাঁধের মধ্যে নিয়ে ফেলছে। যেমন ধরেন আপনার এই যে আওয়ামী লীগ একটা অস্বাভাবিক শাসন তৈরি করলে সত্য, পতন হয়েছে, বিদায় হয়েছে, চলে গেছে, তার খারাপগুলির আচার বিচার হওয়া উচিত, উচিত না? অবশ্যই উচিত। কিন্তু ওটা দলটাকে ব্যান করে দিয়ে আপনি ভালো খারাপ সব এক জায়গায় করে দিলেন, এবং অ্যাট দ্য সেম টাইম মুক্তিযুদ্ধের ঘোষণার কথা বলে ওটা মুক্তিযুদ্ধের অনার্সটা, মুক্তিযুদ্ধের দায়টা এটা আওয়ামী লীগের উপর ঠেলে দিচ্ছেন। ন্যাচারালি আওয়ামী লীগ তো এই জায়গায় একটা শক্তি পেয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক। এবং ইভেন কি আওয়ামী লীগকে ভোট করার সুযোগও দেন না, যদি দিতেন তাহলে বলতেন যে আমার নিশ্চিন্ন হয়েছে, তাও দেন নাই। মুসলিম লীগ পুনঃ পরাস্ত ভোট করছে, নিশ্চিন্ত হয়ে গেছে। এরশাদ সাহেব ভোট করছিল, সিট পাইছিল না, কিন্তু ক্রমান্বয়ে ক্ষয়ের দিকে চলে গেছে, আমরা সেটা দিছিলাম। যেহেতু জানেন তাহলে আওয়ামী লীগ একটা হচ্ছে মুক্তিযুদ্ধের গোটা লাইবিলিটি, গোটা ওজনটা এটা আওয়ামী লীগের উপর দিচ্ছেন, কাঁধে দিচ্ছেন, এবং এই যে ভোট প্রদান এটাও কাঁধে দিচ্ছেন। ন্যাচারালি তাহলে আওয়ামী লীগ একটা রাজনীতি করার একটা শক্তি, একটা পুঁজি পেয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের আপনি যদি দাবিদার হন যে হ্যাঁ, তাহলে তো আপনাকে তো এই বিষয়টা পরিষ্কারভাবে ওন করা উচিত। এটা উদারনৈতিক রাজনীতি যেটা আমরা ফেল করছি দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত, একটা সংঘাতের রাজনীতি করছি, প্রতিহিংসার রাজনীতি করছি। সেই প্রতিহিংসার বাইরে একটা রাজনীতি উপহার দেবেন তো, যদি উপহার দেন তাহলে তো আমাকে পুরোনো স্লোগানটা তুলতে হয় না। আজকে এই কারণে তো পুরোনো স্লোগান তুলতে হচ্ছে, এবং বলছে অনেকেই যে পুরোনো পথেই হাঁটতেছেন। পুলিশকে পরিচালনার ক্ষেত্রে এই যে দেখেন, যেমন এগুলি তো হচ্ছে যে ওই আপনি তো হবিগঞ্জে বোধ নাকি, হ্যাঁ, ওই যে মা হ্যাঁ, ছেলেটাকে ধরলো, নর্মাল প্রোগ্রাম করতে গেছে, পুলিশ কেউ পারমিশন নেয় না, এরকম কথা হইলো, এই ধরনের প্রোগ্রাম পারমিশন নেয়, ধরলেন কেন খামাখা, ছেড়েও তো দিলেন। তো এগুলি হচ্ছে এই যে পুলিশেরও দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয় এত কিছুর পরে, তাই না, তা দুর্ভাগ্য জাতির। আমরা এই ন্যাশনটা মুক্তিযুদ্ধের আজকে 54-55 বছর হয়ে গেছে, 55 বছর হয়ে গেছে। এই দেশটার তো বিশাল আকাঙ্ক্ষা ছিল, এটা পৃথিবীতে বাংলা নামের, বাঙালি তো একটি দেশ, সেই দেশটা এখানটায়। আজকে এই দেশে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীও আছে, আজকে তাদের কিছু রাইটস তার ডিমান্ড তুলতেছে। তার সামগ্রিক বিষয়গুলিকে অ্যাকোমোডেট করে আমার তো সামনের দিকে এগিয়ে যেতে হবে। পৃথিবীর তাবৎ বাঙালিরা তো ভাববে যে এই দেশটা আমাদের দেশ, আমরা ওই দেশের। তাহলে এই জায়গাটা তৈরি না করে, তাই না, এই প্রতিহিংসা দিয়ে কতদিন রাজনীতি হবে, কতদিন হবে? আজকে আমি মনে করি বর্তমান সময়ে সরকারের উচিত, যেমন এই যে সমস্যা, আমার প্রতিবেশী কত সমস্যা আছে খেয়াল করেন, অসংখ্য সমস্যা আছে। আমার বর্ডার কিলিং, ট্রেসপাস, অনাধিকার প্রবেশ, পুশিং, আমার পানি সমস্যা, তাই না, অসংখ্য। আমার বাইলেটারাল ট্রেড, দ্বিপাক্ষিক বাণিজ্য, অসংখ্য সমস্যা আছে। তাহলে আমাকে সেইগুলি আমাকে নিরসন করার জন্য আমাকে তো আমার স্বার্থটা বুঝেই আমাকে আগাইতে হবে। তো কারো কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আমার নিজের ইন্টারেস্ট নিয়ে আমাকে এই পারস্পরিক সম্পর্কগুলি, স্বার্থগুলি রেখে আমাকে ইন্ডিয়ার সঙ্গে ডিলটা করতে হবে। আজকে আমার ধারণা এই সরকারটা অতীতও ছিল, আর রাষ্ট্র পর্যায়ে অভিজ্ঞতা আসছে। তাহলে এই পারস্পরিক জিনিসগুলি কেন ডিল করতে পারবে না? কেন মনে হচ্ছে করতে পারবো না? আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মনে হচ্ছে যে ব্যর্থ হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় আজকে সরকার যদি কষ্ট না, আপনি দেখবেন ওই যে একজন মন্ত্রী সুযোগ পাইছে একটু বগুড়ার, ওর ছেলের নামে, এর নামে, হ্যাঁ,
তো ফলে গভর্নমেন্ট ভালো ট্যাকেল করছে যে না এটা চেঞ্জ তো সমালোচনার মুখে হ্যাঁ। কমেন্ট করতে তো পারছে। ফলে এই যে সরকার যদি সতর্ক না হয়, তাই না, তাহলে এই বিষয়গুলি সরকারকে বিপদ অবস্থায় ফেলে দিবে। আপনি বলছিলেন যে ভারতের সাথে ডিল করার বিষয়টা, প্রতিবেশী রাষ্ট্র, বৃহৎ প্রতিবেশী, আর কোনো আমাদের যাওয়ার জায়গা নেই, আমরা মাটির দেশ। এই এখন তারেক রহমানের এখানে যেতে সমস্যাটা কোথায় আসলে? না, এটা গভর্নমেন্ট ভালো বুঝবে যে গভর্নমেন্ট আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়, আপনি এই জায়গায় থাকলে কি করতেন? আমি একটা বিষয় হচ্ছে যে আমি বলি আমাদের অনেকগুলি সমস্যা আছে, আমাদের সেই সমস্যাগুলি বাইলেটারালি রেজ করা উচিত গভর্নমেন্টের, এবং সেইগুলি বাস্তবায়ন করার জন্য সরকারের মুভ করা উচিত। যাওয়া না যাওয়াটা এটা 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 অত বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার আমার কি মেজাজে আমি এগুলো ডিল করবো, সেটা ইম্পর্টেন্ট। কথা বলছেন, আমি গেলাম চা খেয়ে চলে এলাম, বিষয়টা তো এরকম না। আমার সঙ্গে বাংলাদেশের সঙ্গে অফুরন্ত সমস্যা আছে, অনেক সমস্যা আছে, মেজর মেজর সমস্যা আছে। আমি সেই সমস্যাগুলিকে মোকাবেলা করতে, মানে ডিল করার ক্ষেত্রে আমি কি পদ্ধতি নিচ্ছি, পদক্ষেপ নিচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট যেহেতু অতীত ক্ষমতা ছিল, আমি এখনও গভর্নমেন্টের প্রতি আশাবাদী এই জায়গায় যে গভর্নমেন্ট প্রপার জিনিসটা বুঝেই পদক্ষেপটা নেবেন, যেটা দেশ জাতির জন্য মঙ্গলজনক হয়। এটাই হলো আমার কথা। না, এই যে মনে করেন আপনি গদরে শর্ত দিয়ে দিলেন যে শেখ হাসিনারে প্রত্যর্পণ না করলে, শেখ হাসিনার ফেরত না দিলে, এই যে হাদি হত্যার কথিত আসামি যারা, তাদেরকে ফেরত না দিলে, বা শেখ হাসিনার কথা বন্ধ না করলে আমরা যাব না। এই যে দুইটা শর্ত তো জোরালো হয়েছে না, আমি এমনি মনে করি, হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট দাবি, আরো তো দাবি আছে আমাদের। এটা তো আমাদের বিরাট দাবি না, আমাদের আমাদের দাবি তো আমাদের গঙ্গার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, মেয়াদ শেষ হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যে এটা রিভিউ করতে হবে। আমার কথাটা হলো যে আমার অনেক সমস্যা আছে, আমার সমস্যাগুলি বাইলেটারালি সলভ করতে হবে, এটা অন্য কেউ সলভ করে দিবে না। সেই ক্ষেত্রে প্রায়োরিটি বুঝে আমাকে সমাধান, মানে সমস্যাগুলিকে ডিল করতে হবে প্রায়োরিটি বুঝে। আমার ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছিল, যখন ইউনিসেফ সাহেবের গভর্নমেন্ট ছিল, ইন্টারিম তখন বলছিল যে নির্বাচিত সরকার আসলেই তারা গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্ট ডকুমেন্ট আদান প্রদান করবে, ডিল করবে, তাই না? তো এখন গভর্নমেন্টের সেইটা ধরেই গভর্নমেন্টের আগানো উচিত। ইয়েস, যে আমরা ইলেকটেড গভর্নমেন্ট আসেন, আমরা পারস্পরিক বাইরের জিনিসগুলি সমস্যার সমাধান করি। আমাকে যাইতে হবে কেন? আমিও তো ইনভাইট করতে পারি টু ডিসকাস উইথ মি, রাইট। আমাকে দিল্লি থেকেই কথা বলতে হবে কেন? আমিও বলতে পারি মোদি সাহেব যে আসেন, এইসব বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই। ইট মাইট বি। তো এই যে মনে করেন দীনেশ ত্রিবেদী গত পরশুদিনও বলছেন যে প্রধানমন্ত্রীকে বিরল সম্বর্ধনা দেওয়া হবে, স্মরণীয় সম্বর্ধনা দেওয়া হবে, রিসিপশন হবে, তিনি যেন দিল্লি আসেন। তারপরে বাংলাদেশের তরফ থেকে তো একটা দেওয়া হলো, শর্ত দেওয়া হলো, শর্ত দিতে আটকে দেওয়া হলো। এখন আপনি আসলে ভবিষ্যৎ কি দেখতেন বাংলাদেশ ভারত সম্পর্কের? বাংলাদেশ ভারতের সম্পর্ক পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে ভালো করতে হবে, এর কোনো বিকল্প নাই। কিভাবে করবে তা না, এটা আবিষ্কার করতে নতুন করে করতে হবে, এটি হলো বাস্তবতা। ফলে এই যে করতে হবে, এই নেসেসিটিটা উপলব্ধি করে আমার ধারণা ডেফিনেটলি যৌক্তিক পদক্ষেপ বেরোয় আসতে বাধ্য। সরকার তো সদিচ্ছাটা থাকতে হবে। বাস্তবতা যেহেতু ডিমান্ড করবে, সরকার সদিচ্ছা তো উপায় থাকবে না। সরকারের সদিচ্ছা ব্যক্তি থেকে কেমনে হবে? ও অবশ্যই করবে, মুখ ফিরিয়ে নেবে। আজকালকার গোটা ওয়ার্ল্ড পলিসি তা বলে না। আপনি জানেন, এই যে আফগানিস্তানে এত যুদ্ধ করছে আমেরিকা, এই আফগানিস্তান এই তালেবান গভর্নমেন্ট বলতেছে আমেরিকাকে আসলে দূতাবাস করলো, খেয়াল করছেন? ভিয়েতনামের সঙ্গে 11 বছর যুদ্ধ করছে আমেরিকা, 1-2 বছর ভিয়েতনাম বলছে আমেরিকা ওয়েলকাম। আজকাল বুঝতে, আমি যদি রাগটা পুষে রাখি যে তুমি অমুক দিন অমুকটা করছো, তাহলে তো আর হইল রাজনীতি। আমাদের সামনে তো উদাহরণ আছে, পাকিস্তানের সঙ্গে তো আমাদের যুদ্ধ হলো, আমরা দেশ স্বাধীন হলো, তারপর পাকিস্তানের সঙ্গে তো গত সরকার ব্যবসা করছে না যে তা না? গত সরকারই না, পাকিস্তানের সঙ্গে বঙ্গবন্ধু গেছে না, আমি গত সরকারের কথাই বললাম। ধরলাম যে বঙ্গবন্ধু সরকার বলেন আর আওয়ামী লীগ সরকার বলেন, তারা বিজনেস করছে। বঙ্গবন্ধু তো গেছেন, ওআইসি সম্মেলনে গেছেন না? ভুট্টো আসছে। এই যে একটা পরিস্থিতি, এই যে একদম গদরে ফেলা, এটা বাংলাদেশের জন্য কতটা আসলে মানে ইতিবাচক হবে? ভবিষ্যৎ বলবে। এটা এখনই কমেন্ট করার সময় আসেনি, এটা ভবিষ্যৎ বলবে। তবে আমি মনে করি আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি ন্যায্যতার ভিত্তিতে যৌক্তিকতাতে সমাধান করার পদক্ষেপ নেওয়া উচিত, সরকারের দায়িত্ব এটা। দেশে তো ক্রাইসিস, একটু আগে আপনি বলছিলেন যে বিদ্যুৎ, গ্যাস, সবকিছু ক্রাইসিস। এর মধ্যে গতকালকে একটা জরিপ
কোনো একটা অজ্ঞাত প্রতিষ্ঠানের জরিপ বের হয়েছে, তাতে 66.36% মানুষ নাকি মানে সরকারের কর্মকাণ্ডে খুশি, তারেক রহমানের কাজে খুশি, সরকারের কর্মকাণ্ডে খুশি 48.1% মানুষ। এরপরে আপনার 80%-এর বেশি লোক নাকি বলছেন যে আমরা রাতে নির্ভয়ে একা চলাফেরা করতে পারি, কোনো ভয় নাই। অথচ প্রতিনিয়ত দিনের দুপুরেই চিন্তাই চাঁদাবাজি তো হচ্ছেই, মারামারি কাটাকাটি রাহাজানি তো হচ্ছে। ঠিক না, শোনেন, এইগুলা করে সরকারকে রক্ষা করা আমি এলাকায় যাইনি, একবার হয়েছে। আমি এর মধ্যে আমাদের দেখলাম যে আমাদের পঞ্চগড়ে ডাকাতি হয়েছে, ডাকাতি হয়েছে, 2টা ইউনিয়নে ডাকাতি হয়েছে। ফলে আইন শৃঙ্খলা ভালো আছে এটা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অস্বাভাবিক ঘটনা তো ঘটতেইছে প্রতিনিয়ত। থানায় ঢুকে পুলিশকে চড় মারা, থানায় গিয়ে শাউট করে এগুলো ঘটনা ঘটতেইছে। তো ফলে এখানটায় পরিবেশের খুব উন্নতিতে বলার কোনো সুযোগ হয় নাই। তবে আমরা চাই সরকার অতীতটাকে খেয়াল করে এমন পদক্ষেপ গ্রহণ করুক, নীতি নির্ধারণ করুক, যাতে এই জিনিসগুলির পুনরাবৃত্তি না হয়। ওই যে আমি আগেই বলছি, পুরনো স্লোগান প্রতিবার যদি তুলতে হয়, তাই না, এত মুশকিল কথা। একই স্লোগান, একই কথা, একই কাজ, যাবো কোথায় আমরা? একটা প্রশ্ন করি, ছোট করে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে এই যে মনে করেন, আপনার দুটো প্রশ্ন করবো। এই যে মনে করেন সরকার কি আসলে উগ্রবাদের কাছে এক ধরনের ইয়েতে আছে, জিম্মি কিনা? সরকার আসলে এগুলি আমার ধারণা সরকার বুঝতে পারছে কিনা, আই মিন ডাউট। সরকার এই বিষয়গুলি, বিএনপির এই ক্ষেত্রে আপনি যখন জামাতের সাথে গভর্নমেন্ট করতো 2001 থেকে 2007 সাল পর্যন্ত অসংখ্য ঘটনা ঘটছে। সরকারকে পরে নিজেকেই উদ্যোগ নিতে হয়েছে। আমরা বলছি শোনেন, এই যে রাজশাহী শহরে এই যে বাংলা ভাইয়ের যে প্রোগ্রাম, আমরা বলছি প্রোগ্রাম করছি, ডক্টর কামাল আমরা গিয়েছি প্রোগ্রাম করছি, শুনে নেই। যখন ঘাড়ের পড়ে তখন সরকার পদক্ষেপ নিল। আপনার এই যে জামালপুরের ওই যে কি যেন শাহেক আব্দুর রহমান, বুঝছেন না, এরকম। তো সরকার যদি আগের থেকে অ্যালার্ট হয় তাহলে এইগুলো জিনিস মোকাবেলা করতে পারবে। আর যদি অ্যালার্ট না হয় তাহলে এমন একটা সময় আসবে যখন মোকাবেলা করার কোনো লাভ হবে না, সুযোগ থাকবে না। আমি চাই সরকার এই বিষয়গুলি গুরুত্ব সহকারে নেক এবং পজিটিভ পদক্ষেপ নিয়ে সরকার এগুলি নিরসন করুক। জনগণের মধ্যে স্বস্তি চাই, দেশটার ভবিষ্যৎ অগ্রগতি চাই, বাস্তবতা। না হলে তো এই দেশ শেষ প্রশ্ন করি, যে আপনার সংগঠনে এই যে বাংলাদেশ জাসদের অফিস ছাড়ার নোটিশ দেওয়া হলো, এটা তো সরকারের বা পুলিশ প্রশাসন সবকিছুর হস্তক্ষেপেই হলো। এটা কি আসলে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে এক ধরনের নিবৃত্ত করার চেষ্টা কিনা, থামিয়ে দেওয়ার চেষ্টা কিনা? এখন ওইভাবে বলার একটা ঘটনা করেন, তাই না? তবে লক্ষণ, মর্নিং শোজ দি ডেস, বুঝছেন, সেটাই সেই জায়গাটাই শঙ্কিত যে মানে একটা দলের অফিসকে নোটিশ দিয়ে দেওয়া, চলে যান এখান থেকে, তাই না? ফলে একটা ভাববার বিষয় আছে। তো 1 মিনিটে যদি বলেন তাহলে দেশ কোন দিকে যাচ্ছে? আসলে দেশ তো ভালো জায়গায় নেই এখনো। ভালো জায়গায় যাক, আমরা এটাই চাই। এত রক্ত, এত ত্যাগ থেকে পর দেশে এইবার মানুষ খুব হাসি মুখে ভোট দিতে গেছে। আমি নিজেও প্রার্থী ছিলাম, দেখেছি ভোট দিয়ে যারাই জিতেছে 2/3 মেজরিটি, যারা পজিশন হয়েছে, আমরা আমাদের দায়িত্ব হচ্ছে দেশে একটা ভালো শাসন নিশ্চিত করা, পার্লামেন্টটাকে একটা রাজনীতির কেন্দ্রবিন্দু করা এবং রাজনৈতিক পরিবেশটা বাইরেও একটা সহনশীল পরিবেশ তৈরি করা, যাতে সবাই স্মুথলি তার দাবি, তার রাজনীতি করতে পারে। কিন্তু সাপ্রেশন, ডিপ্রেশন করে কখনোই গণতান্ত্রিক শাসন করা যায় না। এবং গণতন্ত্রের মূল ভিত্তিটা হচ্ছে টলারেন্স। সহনশীলতা। অসংখ্য ধন্যবাদ নাজমুল হক প্রধান ভাই আপনাকে। এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে শুভ সন্ধ্যা।